যে তাকে হত্যা করে এক ঢিলে অনেকগুলো পাখি মারবে, তার ভিতরে হলো বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়াকে 21 আগস্ট গ্রেনেড হামলার প্রমাণিত যে আসামি, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তার সমস্ত কিছু বাতিল করে দিয়ে তাকে ব্যবস্থা করেছেন দেশে আসবেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বসবেন, সবই ঠিক মানে ব্যাঠিকের সঠিক। কিন্তু তাকে সে নিজেই তার প্রোটেকশন ছাড়া যেহেতু যেতে পারবে না, অতএব আমার এখানেই আপনাদের কাছে আবেদন যে এরা বাংলাদেশি নয়, যে তারেক জিয়া আর দুঃসাহস দেখাবে না বিমানে ওঠার, বাংলাদেশে আসা। অতএব এই অনেকগুলো বিষয় পরে দেখা গেল যে এমনকি ডক্টর ইউনূস নিজেই জামাতের কাছ থেকে একটু সরে গিয়ে তারেক জিয়া বন্ধনায় চলে গেলেন। এটা হলো ফ্যাক্ট। এবং সেখানে কেন ক্ষুধাবক্সকে সরিয়ে দেওয়া হলো, আমরা আরো কিছু সময় অপেক্ষা করব সেটা বলার জন্য। ধন্যবাদ। বাংলাদেশে আজকেই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান সাহেব তিনি দেশে ফিরছেন। বাংলাদেশ সময় দুপুরের দিকে তিনি বাংলাদেশে এসে ল্যান্ড করবেন। সরকারের পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে তৈরি করা হয়েছে এবং বলা হচ্ছে যে প্রায় 2000 পুলিশ সদস্য তাকে ব্যারিকেড দিয়ে রাখবেন। আমার প্রশ্ন হচ্ছে, এমন একটি বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দলের প্রধান যদি তার নিরাপত্তার এতটাই ঝুঁকি থাকে, 2000 পুলিশ দিয়ে যদি তাকে ব্যারিকেড দিয়ে রাখতে হয় তার নিরাপত্তার জন্য, একটি রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এই ডিক্লেয়ার করে নির্বাচনে, সেই রাজনৈতিক দলের প্রধানকে আপনি প্রধানমন্ত্রীর মতন ভিভিআইপি দিবেন, এটা তো নিরপেক্ষতা নয়। এবং ডক্টর ইউনূসকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনি ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার পর অন্ততপক্ষে এটা নিয়ে 3 বার আপনি নিরপেক্ষতা হারিয়েছেন। বাংলাদেশে যেহেতু গত 3 মাস আগে মনে হয়, বা 2 মাস আগে, বাংলাদেশের, যদিও এটা জামাতি দ্বারা নিয়ন্ত্রিত বা আপনাদের দ্বারা নিয়ন্ত্রিত যারা ক্ষমতায় আছেন, যে সেই সরকার, সেই প্রধান সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনেছেন। অতএব আপনি যেহেতু নিরপেক্ষতা হারিয়েছেন, এমনকি গণভোটে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আপনি নিরপেক্ষতা হারিয়েছেন, আপনি তথাকথিত আপনার যে নিয়োগকর্তা বলছেন, যারা আপনাকে জব দিয়েছে, এই 5-6 উগ্রবাদী ছেলে যাদেরকে আপনি উপদেষ্টাও বানিয়েছিলেন, তাদের দ্বারা যে একটি পার্টি তৈরি করেছেন, সেই পার্টির পক্ষে আপনি কাজ করছেন, তাদেরকে সরকারি প্রোটোকল দিচ্ছেন, গানম্যান দিচ্ছেন, এটাতে আপনি নিরপেক্ষতা হারিয়েছেন। অতএব ডক্টর ইউনূস, আমি দস্তগীর জাহাঙ্গীর, ওয়াশিংটন ডিসি থেকে আপনাকে অনুরোধ করছি, আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনি পদত্যাগ করুন এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইনক্লুসিভ, যেটা মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন কংগ্রেস দাবি করে আপনাকে চিঠি পাঠিয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন চাই, যেই নির্বাচনে কোন ধরনের রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ ঘোষণা করে রাখতে পারবেন না। আর এখন হাস্যকর, আমি হাসছিলাম যে বিষয়টা নিয়ে, এটা ছিল লিগালিটির বিষয়টা, হাসছিলাম যে আপনি কি সুচারুভাবে ওইটা বাদ দিলেন, যে বাংলাদেশে আইন নেই, উনি এটা দিতে পারে কি পারে না সেটা প্রশ্ন না। প্রশ্নটা হলো, যেই ব্যক্তি দেশের প্রধান রাজনৈতিক দলের, 2টি প্রধান রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজকে 18 বছর পর প্রবাস স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে যাচ্ছেন, তার সিকিউরিটির জন্য 5 লেয়ার সিকিউরিটি তৈরি করে আর্মি, বিডিআর, ড্রোন, পুলিশ এবং তাদের কর্মী বাহিনী। এবং আপনি কিভাবে বললেন যে তাহলে তারা ইলেকশনে করবে কিভাবে? এই বিষয়টা এতই হাস্যকর যে আমি যদি জনপ্রতিনিধি হই, বঙ্গবন্ধুর দিকে তাকাতে হবে, এমনকি মাওলানা ভাসানীর দিকেও তাকাতে হবে, এমনকি এই মুহূর্তে জীবিত যে কয়জন জেলে আছেন বাংলাদেশের রাজনীতিবিদ, ইনক্লুডিং আমি বলবো বঙ্গবীর কাদের সিদ্দিককেও দেখাতে হবে, যে তারা গানম্যান ছাড়াই এই বিরান ভূমিতে, এই মৃত্যু উপত্যকায় তারা এখনো চষে বেড়াচ্ছে, এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদের যে কোনো সময় হত্যা করতে পারে এই বাহিনী, মব বাহিনী, এই ইউনূস বাহিনী।
এবং আপনি কিল করলে আপনি বলবে যে এটা প্রেশার গ্রুপ হত্যা করেছে, এটাই তো আসবে, আমরা তো কিছু করার নেই, যেটা যেই পথে আপনি যাচ্ছেনই না প্রশ্ন করতে। অতএব আপনার এই মজার প্রশ্নের আমি সিরিয়াস উত্তর দিতে চাই। বাংলাদেশের মানুষ যারা আমাকে শুনছেন, আমাদেরকে শুনছেন, আমি আজকে আমার মৌলিক কাজ হলো পলিটিক্স, পলিসি এন্ড ডিপ্লোমেসি ইন ওয়াশিংটন ডিসিতে অ্যানালাইসিস করা এবং একাডেমিকলি বুঝানো। কিন্তু আজকে আমি কিন্তু রক্ষা করতে পারছি না আমাকে, আমি অ্যানালাইসিস করতে পারছি না। আমি আসলে বিষয়গুলো এমন ভাবে উত্থাপন করছি যেসবগুলো মনে হচ্ছে অনেকটাই হলো অ্যাক্টিভিজমের মতো, বাট আই এম অ্যাক্টিভিস্ট, কারণ বাংলাদেশকে রক্ষা করতে হবে। এবং সেখানে যারা শুনতে পাচ্ছেন তাদেরকে, তাদের জন্য আমার কাছ থেকে আমার একটা রিকোয়েস্ট, দেখুন বাংলাদেশ 2024-এর 5ই অগাস্টে বেদখল, এবং এই দেশটাকে এই সকল শকুনেরা মিলে কেউ তার মাথা খাচ্ছে, কেউ তার বুক খাচ্ছে, কেউ তার পিঠ খাচ্ছে। এবং এতদিন পরে 21শে অগাস্ট গ্রেনেড হামলার প্রমাণিত যে আসামি, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তার সমস্ত কিছু বাদ দিয়ে, বাতিল করে দিয়ে তাকে ব্যবস্থা করেছেন দেশে আসবেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বসবেন, সবই ঠিক মানে ব্যাঠিকের সঠিক। কিন্তু তাকে আপনার, সে নিজেই তার প্রোটেকশন ছাড়া যেহেতু যেতে পারবে না, অতএব আমার এখানেই আপনাদের কাছে আবেদন যে এরা বাংলাদেশি নয়। 32 নাম্বার ভাঙলে যদি আপনার চোখে কান্না না আসে, আপনি প্রতিবাদের শব্দ না বার করতে পারেন, আপনি বাংলাদেশি নন। অতএব এই মানুষগুলো এই ভূখণ্ডটাকে, এই বাংলাদেশকে পুঁজি করছে, ব্যবসা করছে, এবং এইটা তাদের দেশপ্রেম নয়, এটা হলো তাদের ব্যক্তিপ্রেম, ব্যক্তিগত সুবিধার জন্য তারা কাজ করছে। আমি তারেক জিয়াকে আহ্বান করব, আপনার যদি সৎ সাহস থাকে তাহলে বলুন, আপনার বিরুদ্ধে যতগুলো কেস গত সরকারের সময় বা এর আগের সরকারের সময় ছিল সেসবগুলো আপনি মোকাবেলা করবেন। আপনি কোনো মাফ এরকম ভাবে বাতিল চান না। আপনাকে আরো চ্যালেঞ্জ করছি যে আপনি বলুন যে আমি একজন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, আমার কোনো গানম্যান না এবং ভিআইপি প্রোটোকল লাগবে না, আমার মানুষই আমাকে প্রোটেকশন করবে। তখন বুঝবো, তখন হয়তো আমি বলবো যে ইয়েস, হিয়ার ইউ গো, হি ইজ এ পলিটিক্যাল লিডার। কিন্তু এরা আসলে কেউ পলিটিক্যাল লিডার না। আমি সংক্ষেপে বলে শেষ করি এই উত্তর, বর্গী এলো দেশে। ধন্যবাদ। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন, যেহেতু তারেক জিয়া সাহেব দেশে আসছেন, ইতিমধ্যে পথে আছেন, কয়েক ঘন্টার মধ্যে এসে বাংলাদেশে ল্যান্ড করবেন, তিনি তার মায়ের অসুস্থতার সময় তিনি বলেছিলেন, আমরা তো সবার মনে আছে, যে তার দেশে ফিরার বিষয়টি ওনার একক নিয়ন্ত্রণে নেই। এটা আমরা সবাই জানি। উনি যেটা বলছিলেন, অন্য কেউ, তার অর্থ হচ্ছে যে অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করছেন। আপনি কি এই বিষয়ে একটু আলোকপাত করবেন, আসলে উনি কাদের নিয়ন্ত্রণে এবং কাদেরকে নিয়ন্ত্রণ করে বা ম্যানেজ করে উনি বাংলাদেশে আসলেন? সাথে সাথে আর কথা বলবো আপনাকে, আর কি প্রশ্ন করে রাখবো, যেহেতু আপনার শেষ প্রশ্ন এটাই, যে যিনি নিজের নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি যদি আগামীকালকে ক্ষমতায় আসেন, দেশ ও জাতির স্বার্থে রাষ্ট্রীয় সিদ্ধান্ত তিনি কি সিদ্ধান্ত নিতে পারবেন, নাকি অন্য কারো সিদ্ধান্তের উপর তিনি নির্ভর করতে হবে? খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বিষয়টা যত মানে এইভাবে বলছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর মিলানো খুবই সহজ, খুব সিম্পল, এন্ড ইকুয়েশনটা এত কোনো কমপ্লিকেশন নেই। যেটা আমি উনি যখন সে যখন বলল যে সে তার দেশে ফেরা শুধু তার নিজের নিয়ন্ত্রণাধীনে নাই, তখনই আমি এটা নিয়ে আমার বিশ্লেষণ লিখিত এবং ভিডিও এবং বিভিন্ন আকারে প্রকাশ করি। সেটার সাথে একটু সংযুক্ত করব বর্তমান পরিস্থিতি, কারণ এর পরে সে আরেকটি ঘটনা ঘটায়, সেটা নিয়ে আমি বলবো। প্রথমত হলো যে প্রথম বিষয়টা হলো উনি কিভাবে বিলাতে ছিলেন, সেটা একটা ফ্যাক্টর। সেটার আইনি ব্যাখ্যায় আমি যাব না, শুধু সাধারণভাবে বলবো, যদি উনি বাংলাদেশের
বিরুদ্ধে বলে পলিটিক্যাল অ্যাজাইলেমে থেকে থাকেন, অথবা পলিটিক্যাল অ্যাজাইলেমের মাধ্যমে পরবর্তীতে উনি ব্রিটিশ নাগরিক হয়ে থাকেন, তাহলে এখন বাংলাদেশে শুধু ফিরে যাওয়া নয়, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান হিসাবে রাজনীতি করার জন্য, ক্ষমতায় বসার জন্য যাওয়া, সেটা যেতে হলে আমার মনে হচ্ছে হোম অফিস সেটা টোটালি তাকে বাতিল করে দিবে, যে আপনি তো এখন সেভে আছেন। অতএব উনি এই তার পারিবারিক ভাবে হতে পারে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে আমি কি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিব, অথবা যদি নাগরিক না হয়ে থাকেন তাহলে তো আমি যদি বাংলাদেশে যাই আর বাংলাদেশ থেকে আবার যদি ফিরে আসতে হয় তখন তো আবার এই কেসটা ঠিক থাকবে। এটা প্রথম একটা দিক, বড় অ্যানালাইসিস নয়, এটা অবশ্যই প্রমাণ সাপেক্ষ এটা কোনটা। দ্বিতীয়ত, ওনার মৌলিক যে সমস্যাটা সেটা কিন্তু এই ঘটনা, ওই উনি যেটা বলছেন তার প্রায় 2 সপ্তাহের ভিতরে প্রমাণিত করেছেন ওনার একটি কথায়। উনি যখন ওনার মা প্রধানমন্ত্রী ছিলেন তখন যে ওনার যে মিলিটারি প্রোটোকল অফিসার অথবা ডিজিএফ এর প্রধান, তাদের মাধ্যমে সেই সময়কার যে আর্মি অফিসার গুলো ছিলেন তাদেরকে রাওয়া ক্লাবে এনে উনি অনলাইনে বক্তব্য তাদের সাথে দেখা করেন, কথা বলেন, এবং সেখানে ওনার মার সাথে যে মিলিটারি অফিসার ছিলেন, এখন নাম মনে নেই, আগে জানলে আমি লিখিতভাবে নিয়ে আসতাম, তাকে অনলাইনে উনি কিন্তু ক্ষমা চান তার কাছে তার দুর্ব্যবহারের জন্য। অতএব এটা প্রমাণ হলো যে সে আর্মিকে এমন নিয়ন্ত্রণ করতো, এমন দুর্ব্যবহার করতো, যেটা আমরা গল্পের ছলে জানি যে আর্মি জেনারেলদেরকে হাওয়া ভবনে ডেকে এনে চড় থাপ্পড় দেওয়া হতো, টর্চার করা হতো। অতএব সেখানে যে তার কোমর ভাঙ্গা হয়, তাকে সে সাইন করে যে আর আর্মির বাংলাদেশে আর সে কখনো আসবে না, সে সেটা জানে যে, আপনি তো জানেন যে রেগুলার বাহিনীর এইভাবে রাজনৈতিক মতবাদ পরিবর্তন হতে পারে, যেটা শেখ হাসিনার বিরুদ্ধে তারা চলে গেল, কিন্তু তাদের যে মৌলিক চেইন অফ কমান্ড যে আগে যেটা ছিল সেইটা তার ছিল মৌলিক ভয়। কারণ সেই জেনারেল গুলো, সেই আর্মি অফিসার গুলো যদিও তারা এখন রিটায়ার্ড, কিন্তু তারা বাংলাদেশ আর্মির ভিতরে ইনফ্লুয়েন্স রাখে বলেই তো শেখ হাসিনার বিরুদ্ধে পুরো আর্মি গেল, এবং তারা রাভা ক্লাবে বসে এসবগুলো করে। একটা সেকেন্ড, আমাদের একজন দর্শক নামটা লিখেছেন যে আর্মি অফিসার, তার নাম সম্ভবত রুমি, যার কাছে তিনি রুমি লাস্ট নেম রুমি, এক্স্যাক্টলি থ্যাংক ইউ সো মাচ। আমি পুরা নামটাও আমার আসবে, লাস্ট ওনার ফাইনাল নেমটা রুমি এবং ওনার পদবী। অতএব এটা ছিল মৌলিক বিষয়, এটাই প্রমাণ হয়ে গেছে যে আমি যে দেশে যাব, যারা শেখ হাসিনার সরকার পরিবর্তনে এই যে সেই সময়কার জেনারেল ব্রিগেডিয়ার যারা ছিল, তারা তো এই রাওয়া ক্লাবে বসে বসে বাংলাদেশ প্রশাসন চালাচ্ছে শেখ হাসিনা, কিন্তু সেখানে এই রাওয়া ক্লাবে বসে সে সমস্ত আর্মি জেনারেল, আর্মি অফিসার তারা নিয়োগ দিত, তারা ইয়ে করে বা ইনফ্লুয়েন্স করে তারাই নিয়োগ দিয়েছে, এবং সেটা তারা জানে যে তারা যদি গ্রিন সিগন্যাল না দেয় তাহলে আমি যে গেলে আমার বিপদ হবে, কারণ তারা এত শক্তিশালী। এবং সেই জন্য সে স্পেশালি এই মিটিং এর আয়োজন করে, যেই মিটিং এ সেই সময়কার, আমি একটা গল্প ছলে একটা সত্য জানি, সত্যটা তারেক জিয়া না বললে প্রমাণিত হবে না, সেটা হলো তার নিজের মামাও তো ছিল, তাই না, মেজর জেনারেল ছিলেন, তাই তো, তার আপন মামা। হ্যাঁ, সেটা আসবে আমাদের এখন ও নামগুলো থাকে না, এটা কথা বেশি বলার কারণে হইতে পারে। সেই সময়কার যে মঈন আহমেদ না, যিনি সে কিন্তু তার আবার আত্মীয়, সেখানে সে চরম বেয়াদবি করে যখন ওই বিষয়গুলো এরকম হয় যে হাওয়া ভবনে সেই ব্যক্তি, তখনকার আর্মির চিফ, গিয়ে 4 ঘন্টা বসেছিলেন শুধু তারেক জিয়াকে দেখা করে বলার জন্য যে আপনি সঠিক কাজ করছেন না।
এই লাইনে নয়, তাদেরকে রক্ষা করবে, তারা একই। এই জন্য সেই মেজর জেনারেল মানে সশস্ত্র বাহিনী প্রধান তার বিরুদ্ধে চলে যায়। এই ফ্যাক্টর গুলো মৌলিক ফ্যাক্টর ছিল যে সে দেশে আসলে এই ক্ষমতাসীনরা যদি তাকে গ্রহণ না করে তাহলে তাদেরকে হত্যা করা হবে বা জেলে পৌঁছানো হবে। সেই জন্য সে এই মিটিংটা করানো হয় গোপন করে, এবং সেই রাওয়া ক্লাবে সে অনলাইনে যুক্ত হবে, কিন্তু দেয়ালোর তো কান আছে, সেখান থেকে এটা বের হয়ে আসে। এই রুমি সাহেবকে উনি যেভাবে বলেন সেই বক্তব্য চলে আসছে, এবং রুমি সাহেব যে ইংলিশে উত্তর দিয়েছেন ওনাকে, যে কি উত্তর দিয়েছেন সেটাও চলে এসছে। অতএব আমার মনে হচ্ছে সেখানে তারা বলছে যে ওকে, শব্দটা যদি আমি এইভাবে বলি, গ্রামীণ ভাষায় বলি, যদি ওকে বাবা তুমি বেয়াদবি করেছো, অসুবিধা নেই, আমরা দেশ দখল করেছি, তুমি আসো।